সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আজকের বেশ কয়েকটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব বরাবরের মতো, এবং বেশ কিছু জিনিস আপনারা স্ক্রিনেও দেখবেন যাতে আপনারা বুঝতে পারেন যে আমরা কি বিষয়ে কথা বলছি এবং আসলে এগুলো কোথা থেকে আসছে। আজকের বিষয় এক অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এ ব্যাপারে আমার মনে হয় কেউ দ্বিমত পোষণ করবে না। রাজনৈতিক পরিবর্তন, উগ্র জাতীয়তাবাদ, যুদ্ধ এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে গভীর প্রশ্ন। এখন শুধু ভারত বা মধ্যপ্রাচ্যই নয়, আমেরিকার ভিতরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেছে এই গণতন্ত্রের ব্যাপারটি। ভারতের পশ্চিমবঙ্গ নির্বাচনে রাজনৈতিক ভূমিকম্প দেখা গেছে। আমি বলব ভূমিকম্প, কারণ ব্যাপারটা সেরকমই। ২০১১ সাল থেকে টানা ক্ষমতায় থাকা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছেন। বড় ধরনের, আসলে তাই। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি ব্যাপক বিজয় অর্জন করেছে। কি কারণে মমতা ব্যানার্জির এই পতন? এটা কি দীর্ঘদিন ক্ষমতায় থাকার ক্লান্তি, অর্থনৈতিক অসন্তোষ, নাকি আইডেন্টিটি ভিত্তিক রাজনীতির ব্যাপার, নাকি বিজেপির ভারতীয় প্রভাব বৃদ্ধির ফল? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই রাজনৈতিক পরিবর্তনের প্রভাব বাংলাদেশের উপর কেমন হবে? বিজেপির এই জয় কি ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন দিকে নিয়ে যাবে? খারাপ না ভালো? সেটি থাকবে আজকে আলোচনায়। ভারত কি আরো কেন্দ্রীভূত, সেন্ট্রালাইজ, কট্টর হিন্দুবাদী রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে, যেখানে এক দল এবং এক নেতার আধিপত্যই ক্রমই বাড়ছে? বিরোধী দলের কণ্ঠ দুর্বল হয়ে পড়ার সঙ্গে সঙ্গে অনেকেই প্রশ্ন তুলেছেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র কি এক নতুন এবং বিপজ্জনক অধ্যায় প্রবেশ করেছে? এদিকে মধ্যপ্রাচ্যেও উত্তেজনা বাড়ছে। এখানে সেখানে আসলে কমার কোনো লক্ষণই নেই। কয়েকদিন আগেও অনেকেই মনে করেছিলেন, আমরাও মনে করেছিলাম, দুদিন আগের কথা বলছি, এক পাতার যুদ্ধবিরতি প্রস্তাবে হয়তো যুক্তরাষ্ট্র, আমেরিকা, ইসরায়েল এবং ইরানের সংঘাতের সমাপ্তির পথ তৈরি করবে। কিন্তু নতুন প্রতিবেদন বলছে ইরান নাকি আমেরিকার নৌবাহিনীর জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র চালিয়েছে, যা নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করেছে, যেটি থামেনি কখনো। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিলেও এর কোনো নির্দিষ্ট সময়সীমা বা চূড়ান্ত চুক্তি এখনো সামনে আসেনি আমাদের। তাহলে সেই খসড়াটি আসলে কোথায়? যুদ্ধবিরতি কি ইতিমধ্যেই ভেঙে পড়েছে? কারণ প্রতিদিনই আমরা হতাহতের খবর শুনছি। এদিকে আরো চাঞ্চল্যকর তথ্য হচ্ছে, সামনে এগিয়ে এসেছে আমাদের। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, এবং যেটি আপনারা দেখবেন এখনই অন স্ক্রিনে, সৌদি আরব ও কুয়েত তাদের ভূখণ্ড থেকে যুক্তরাষ্ট্র আমেরিকাকে সামরিক অভিযানের জন্য ব্যবহার করতে না দেওয়ার ট্রাম্প প্রশাসনের হরমুজ প্রণালীর আশেপাশে বড় ধরনের সামরিক পরিকল্পনা থেকে পিছিয়ে যেতে বাধ্য হয়েছেন। অর্থাৎ কুয়েত এবং সৌদি আরবিয়া বলছেন তাদের ভূখণ্ড তারা ব্যবহার করতে দিবেন না। একই সময়ে স্যাটেলাইট চিত্রে ইঙ্গিত মিলছে ইরান হয়তো যুক্তরাষ্ট্র আমেরিকার আরো বেশি সামরিক স্থাপনায় আঘাত এনেছে, যা আগে প্রকাশ করেনি বা ইচ্ছে করে জানানো হয়নি। ইরান স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে হরমুজ প্রণালী তাদের সবচেয়ে বড় কৌশলগত শক্তি। বিশ্বের প্রায় 1/5 তেল ও গ্যাস এই পথ দিয়েই পরিবাহিত হয়, এবং তেহরান এই প্রভাব সহজে ছেড়ে দিতে রাজি নয়। এখন এই সংঘাতের আরো গভীরভাবে জড়িয়ে পড়েছে চীন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বেইজিং সফরে রয়েছেন ঠিক সেই সময় যখন প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন। তিনি মে 14 এবং 15 তারিখে সেখানে থাকবেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্প। চীন ইতিমধ্যে ইরানের তেলের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা মানতে অস্বীকৃতি জানিয়েছে, যা ওয়াশিংটন এবং বেইজিং এর মধ্যে সরাসরি ভূ রাজনীতি সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। তাহলে কি চীনই শেষ পর্যন্ত আমেরিকা ইরানের সংঘাতের ভবিষ্যৎ নির্ধারণের মূল ভূমিকা পালন করবে? আলোচনায় থাকবে সেটিও। আর আমেরিকার গণতন্ত্র নিয়েও নতুন বিতর্ক শুরু হয়েছে। ভোটাধিকার আইন দুর্বল করার সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়, পাশাপাশি ভার্জিনিয়া এবং টেনেসির মতো রাজ্যে তীব্র যেই জেরিম্যান্ডারিং বিতর্ক, রাজনৈতিক প্রতিনিধি এবং সংখ্যালঘু ভোটের অর্থাৎ ব্ল্যাক ভোটের ভবিষ্যৎ নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। সমালোচকদের মতে আমেরিকার গণতান্ত্রিক কাঠামো এখন বড় ধরনের হুমকির মুখে। একই সময় আমেরিকা 2026 সালের ফিফা বিশ্বকাপে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ, তেলের বাজারের অস্থিরতা এবং বাড়তে থাকা গ্যাসের দাম আমেরিকার রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। অনেকেই মনে করছেন এই বৈষয়িক সংকট আরো গভীর হলে প্রেসিডেন্ট ট্রাম্প রাজনৈতিকভাবে আরো অনেক চাপে পড়বেন। আজকে আলোচনা আমাদের সঙ্গে এই সমস্ত বিষয়ে আলোচনা করবেন বিশ্লেষক এবং বিশ্লেষকরা যারা থাকবেন, স্বাগত জানাচ্ছি হাসান ফেরদৌস,
লেখক, সাংবাদিক এবং গবেষক। বরাবরের মতো উনি আছেন আজকে আমার সাথে। কিছুক্ষণ পরে আমাদের সাথে যোগ দিবেন নকিবুর রহমান। কিন্তু হাসান ফেরদৌস, চলুন আমি বিভিন্ন বিষয় তুলে ধরেছি যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি আপনার সাথে আমরা নরমালি আলোচনা করে থাকি বিভিন্ন বিষয় নিয়ে। এই যে আ ইরান যুদ্ধের বিস্তার, দ্রুত পরিবর্তনশীল বৈষয়িক ক্ষমতার রাজনীতি সবকিছু আমরা দেখছি। আমি ১ম যেটি যাব সেটি হচ্ছে আ একটু আমেরিকার বাইরে থেকে আমরা ভিতরে আসবো আজকে। সো ইন্ডিয়া, বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গল, আমি এখান থেকে শুরু করতে চাই আজকে। এই যে বিজেপির বিজয় হলো পশ্চিমবঙ্গে, ওয়েস্ট বেঙ্গলে, মমতা ব্যানার্জি পরাজয় হলো। অনেকের কাছে এটি খুব বড় আঘাত হিসাবে দেখছেন তারা এবং খুব সারপ্রাইজ। আমি নিজেও সারপ্রাইজ। সেটি অনেকগুলো দিক আছে। আমি আপনার কাছে জানতে চাবো যে কি ফ্যাক্টর গুলো কি আছে বিজেপির এই যে সুইপিং ভিক্টরি ইন ওয়েস্ট বেঙ্গল, এই স্পেশালি যে স্টেটটি লং ডমিনেটেড বাই মমতা ব্যানার্জি। চলুন সেখান থেকে শুরু করি। ধন্যবাদ হাবিব ভাই। এই যে আপনি বললেন লং ডমিনেটেড জি, মমতা ব্যানার্জি ওয়েস্ট বেঙ্গল, এটি হচ্ছে মূল কারণ, প্রধান কারণ। 15 বছর ধরে একটি দল এবং একজন কার্যত একনায়ক পশ্চিমবাংলার রাজনীতিতে দাপিয়ে বেড়াচ্ছেন, এবং এই 15 বছরে পশ্চিমবাংলার রাজনীতি কতটা কলুষিত হয়েছে তা আমরা প্রপারলি জানি না। আমি কয়েকটা এক্সাম্পল আপনাকে দিই। মমতা ব্যানার্জির শাসনকে বলা হয় সিন্ডিকেট রাজ। এটা অনেকটা আমাদের বাংলাদেশের মতোই, হাসিনা সরকারের মতোই। সেখানেও 15 বছর পরে আন্দোলন হয়েছে, ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে, এবং সেখানেও মূল কারণ ছিল দুর্নীতি। আমি দুটো এক্সাম্পল দিই আপনাকে, দুর্নীতির এক্সাম্পল দিই। পার্থ ব্যানার্জি পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রী ছিলেন। এই ভদ্রলোক টাকার বিনিময়ে হাজার হাজার মানুষকে স্কুলের চাকরি দিয়েছেন, শিক্ষকের চাকরি, হাজার হাজার মানুষকে। এবং তার এবং তার গার্লফ্রেন্ডের বাড়ি থেকে নগদ প্রায় 50 কোটি টাকা পুলিশ উদ্ধার করেছে। টেলিভিশনে পর্দা দেখেছি আমরা, পুলিশ গুনছে, মেশিন দিয়ে টাকা গুনছে। একজন লোক অযোগ্য মানুষকে শিক্ষার স্কুলের, বিশেষ করে প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলে চাকরি দিয়ে ক্যাশ 50 কোটি টাকা পকেটস্থ করেছে। সেই ছবি আমরা টিভিতে দেখেছি। এটা একটা এক্সাম্পল। অনেকে আপনারা জানেন সারদা চিট ফান্ডের গল্প শুনেছেন আপনারা। সারদা চিট ফান্ডটা কি? পনজি স্কিম। আপনি 10 টাকা দেবেন, আপনাকে প্রমিস করছে আপনি মাস শেষে 30 টাকা পাবেন। এটা কখনো হয় না, কিন্তু আপনাকে প্রমিস করছে এবং আপনি সে কথা বিশ্বাস করে ইনভেস্ট করছেন। তো হাবিব ভাই, আজকে টপিক কিন্তু কিছু পাইনি। সো হোয়াট আর উই টকিং অ্যাবাউট? Okay, you'll know the questions and something that you already know. Let's not worry about that. Okay. তো সারদা চিট ফান্ডের মতোই রোজ ভ্যালি স্ক্যান্ডাল ঘটেছে, একই রকম, এক্স্যাক্টলি একই কাণ্ড সেখানে ঘটেছে। মানুষ পনজি স্কিম ইনভেস্ট করছে, এবং এরা কারা? সবাই মমতা সরকারের ঘনিষ্ঠ মানুষজন, মন্ত্রী পরিষদ যুক্ত। এটা পশ্চিমবাংলার মানুষ সহ্য করে গেছে এই 15 বছর। এটা ভাবা যায় না কিভাবে তিনি মমতাকে এটা করলেন। মমতার প্রধান দুটো অস্ত্র ছিল। এক হচ্ছে মুসলিম কার্ড। পশ্চিমবাংলায় 30%, প্রায় 30% মুসলিম ভোটার আছেন, এবং এই ভোট ব্লকটাকে মমতা নানাভাবে তোষণ করেছেন, নানাভাবে। আমি সে ব্যাখ্যা যাচ্ছি না কিভাবে তিনি মসজিদে ইমাম বৃত্তি চালু করেছেন, নানাভাবে তিনি এটা করেছেন, এবং ফলে পশ্চিমবাংলার ভোটারদের মধ্যে স্পষ্ট একটা বিভাজন তৈরি হয়েছে, মুসলিম বনাম হিন্দু। এবং এটাকে বিজেপি খুব ক্লেভারলি এক্সপ্লয়েট করেছে। এই নির্বাচনটাকে বিজেপি, বিশেষ করে বিজেপির পশ্চিমবাংলার প্রধান রাজনীতিক বলতে পারি আমরা, শুভেন্দু অধিকারী, এটাকে ক্লিয়ারলি একটা মুসলিম বনাম হিন্দু এইভাবে তারা প্রজেক্ট করেছে। সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ। তারা বলছে যে বাংলার এটা পুরনো শুধু পশ্চিমবাংলা, সারা ভারত জুড়েই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট, গতবার আসামে এটা করেছিল ওরা, এবং এবার এরা সাকসেসফুলি করতে পেরেছে কারণ লট অফ Muslim voters were parts from the voter list. Yeah. So, Nakir Rami, may ask you কাছে, this is the topic we are talking about. So, you will have your chances. So, একটু আমরা শুনে নেই হাসান ফেরদৌসের কাছ থেকে। এই অভিযোগটা নতুন নয়। সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্টার দীর্ঘদিন থেকে বলে আসছে এরা হচ্ছে গিয়ে বহিরাগত,
এবং এই বহিরাগতরা মানে মূলত বাংলাদেশের হুম। অংশ তো রোহিঙ্গাও, এদেরকে তিনি টার্মাইট মানে ঘুন পোকার সঙ্গে তুলনা করেছেন এবং এদেরকে পিষে মারা হবে, বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হবে, এই তিনি বলেছেন। আর আমাদের যে 24-এর বিপ্লব ঘটলো, 24-এর বিপ্লবটাকেও এরা ব্যবহার করেছে প্রবলভাবে মুসলমান বিরোধী রাজনৈতিক আবহ তৈরি করতে। তারা কি বলছে যে পশ্চিম বাংলাদেশে 24-এর আন্দোলনের সময়, আন্দোলনের পরে প্রচুর হিন্দুরা নিগৃহীত হয়েছে, মন্দির ধ্বংস হয়েছে, মানুষ মারা গেছে, ইত্যাদি ইত্যাদি হয়েছে। আমরা জানি, আমরা কোনো বানানো গল্প নয়, কিন্তু এটাকে ম্যাগনিফাই করা হয়েছে এবং এর ফলে পশ্চিমবাংলায় প্রবল একটা বাংলাদেশ বিরোধী এবং মুসলমান বিরোধী একটা টেন্ডেন্সি গড়ে উঠেছে। হুম। এটা হচ্ছে পলিটিক্যাল আবহ। আর মেশিনারিটা বলছি আপনাকে, কিভাবে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং গুলো যে রকিব বাবা শুরু করেছিলেন, তারা একটা নতুন প্রক্রিয়া শুরু করেছে, নাম হচ্ছে এসআইআর, স্পেশাল রিভিশন তারা করছে। আপনি সত্যিকারের ভোটার নাগরিক কিনা, আপনার ভোটাধিকার আছে কিনা, তারা নতুন করে রিভাইজ করছে। রিভাইজ করতে যে প্রথম ধাক্কায় অলমোস্ট 1,90,00,000 মানুষকে তারা তালিকাভুক্ত করলো। দেখা গেল ওই তালিকায় যারা 90 লক্ষের মধ্যে অনেকেই ডুপ্লিকেট, অনেকেই মারা গেছেন, এবং তারপরে যে তালিকা আলটিমেটলি হলো, তাতে প্রায় 30 লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হলো। 30 লক্ষ। এরা কারা? অধিকাংশই হয় মুসলমান অথবা নিম্নবর্গের হিন্দু, মতুয়া শ্রেণী। মতুয়া মানে যারা বাংলাদেশ থেকে যারা গেছে এবং যারা মূলত পরিযায়ী শ্রমিক, পশ্চিম বাংলায় এবং বিভিন্ন জায়গায় তারা কাজ করে। খুব অল্প সংখ্যক বাংলাদেশের, বা হয়তো বাংলাদেশ কার্যত নেই সেখানে। এই 30 লক্ষের মধ্যে প্রায় সবাই হয় হিন্দু অথবা স্থানীয় মুসলমান বা মতুয়া শ্রেণীভুক্ত, দরিদ্র। তাদের কাছে দরিদ্র মানুষ কি করে তারা অনলাইনে যে তাদের কাগজপত্র প্রমাণ করবে? আর পুরো ব্যাপারটা ঘটাচ্ছে কি হয় জানেন? এআই দিয়ে অ্যালগোরিদম ঠিক করা হচ্ছে আপনি সত্যিকারের নাগরিক কিনা, বা আপনার মধ্যে যে ডকুমেন্ট আপনি দিয়েছেন ডকুমেন্টগুলি কতটা অথেন্টিক। এটাকে বলা হচ্ছে লজিক্যাল ইনকনসিস্টেন্সি। আপনার নামের সাথে আর আপনার ডকুমেন্টের সঙ্গে মিল আছে কিনা প্রমাণ রিভিউ করছে কে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ফলে কি করছে, একটা এক্সাম্পল দিই। আপনি হয়তো আপনার নাম অলি ব্যানার্জি, এআই যেমন পড়ছে আলী, বলে আপনি অলি থেকে হয়ে গেলেন আলী, বাদ পড়ে গেলেন। চিফ জাস্টিস বলছে এটা চূড়ান্ত ফলাফল নয়। তিনি বলছেন যে রিভিউ আরো হবে, দে উইল কাম ব্যাক। কিন্তু মজা হচ্ছে কি, এর ফলে প্রায় 30 লক্ষ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হলো। গণতন্ত্রের প্রধান শক্তি কি? রাইট টু ভোট। তো চিফ জাস্টিস ডিপেন্ড করছেন, বলছেন যে না, এটা তো সাময়িকভাবে, একবারের জন্য হলো আমি বঞ্চিত হলাম, তার মানেটা কি? গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হল। শেষ কথা বলছি আমি, ডিফারেন্সটা কতটুকু ইন্টারেস্টিংলি, বিজেপি পেয়েছে 46% ভোট, 207টা তারা সিট পেয়েছে, কিন্তু মোট ভোটের মাত্র 46% তারা। মমতা ব্যানার্জি 81টা সিট পেয়েছেন, কতটা তার ভোট? 41%। তাহলে তফাৎ কত হলো? 41 আর 40, মাত্র 5%। এই যে বললাম 30 লক্ষ মানুষ, রাফলি ওই 30 লক্ষ মানুষ হচ্ছে কি এই 5%। আমার ভয় আমরা হয়তো এই দেশেও সেরকম কিছু দেখতে যাচ্ছি, যেটি নিয়ে আমরা কিছুক্ষণ পরে আলোচনা করব, ভোটার টেনেসি এন্ড ভার্জিনিয়া। নাকিবুর রহমান, যাচ্ছি আপনার কাছে। আপনি যেখান থেকে বলছিলেন সেখান থেকে শুরু করতে পারেন, কিন্তু আপনাকে আরেকটু পরিষ্কার করে বলি। এই যে পরাজয় হলো মমতা ব্যানার্জির, অনেকে বলছেন মেইনলি পলিটিক্যাল ফ্যাটিগ হতে পারে, ইকোনমিক ডিসস্যাটিসফ্যাকশন হতে পারে, অথবা শিফট ইন ভোটার আইডেন্টিটি পলিটিক্স, এটাও হতে পারে। কিন্তু আমরা জানি বাস্তবিক এই কথাগুলো সত্য হলো বাস্তবতা বলছে এই পশ্চিমবঙ্গের এই ভোট বাংলাদেশ এবং মুসলমান এই দুটি ডমিনেন্ট ফ্যাক্টর ছিল। শুনবো আপনার কাছে। জি, অনেক ধন্যবাদ। আমি একটু দুঃখ প্রকাশ করি যে আমি ইন্টারাপ্ট করতে চাইনি। আমি আই ডিডন্ট থিংক যে আমরা রেকর্ডিং শুরু করে দিয়েছিলাম, সো দ্যাটস ওয়াই I thought we were in the informal part, so apologies for that. Otherwise I wouldn't have interrupted. So আমি definitely agree করি যে কথাগুলা আসলো। হাসান ফেরদৌস ভাই যেটা বলেছেন অ্যাবসলিউটলি মানে রাইট। এখানে আইডেন্টিটি পলিটিক্স হয়েছে, এখানে যে ভোটার মেকানিজম খুব সুন্দর করে হাসান ফেরদৌস ভাই ব্যাখ্যা করলেন যে কিভাবে
একটা বড় সংখ্যক ভোটারদেরকে পার্জ করা হয়েছে এবং আলটিমেটলি দ্যাট মেড এ ডিফারেন্স। যদি আমরা ধরেও নেই যে অন্য কোনো ঘটনা ঘটেনি, তারপরেও জাস্ট বিকজ কিছু ভোটারকে ডেলিবারেটলি পার্জ করে দেওয়া হয়েছে, ইট ইম্প্যাক্টেড। এবং মানে বিজেপি অন্য অন্য জায়গাগুলোতেও যেভাবে ডমিনেট করেছে তাদের নির্বাচিত হওয়ার পরে, এবং দীর্ঘদিন ধরে আমরা যদি পশ্চিমবঙ্গকে দেখি, ওয়েস্ট বেঙ্গল প্রভিন্সকে দেখি, যে একটা সময় বামপন্থীরা মানে পুরো ভারতের মধ্যে শুধুমাত্র পশ্চিম বাংলাতেই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট যেই দল, তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল, তাদেরকে রিপ্লেস করেছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। এবং যে কারণগুলাতে, কারণ এই মার্কসিস্টদেরকে কিন্তু মানে এখানে মুসলমানদের ভোট ওয়াজ এ ডিসাইডিং ফ্যাক্টর, যে কারণে এই মুসলমানদের ভোটটাকে উইন করার জন্য আপনার কমিউনিস্ট পার্টির একসময় কাজ করতো, এবং মুসলিমরা হিস্টোরিক্যালি কিন্তু কমিউনিস্ট পার্টিকে ভোট দিত এই অঞ্চলে। এবং মমতা ব্যানার্জি এই মার্কসিস্টদেরকে রিপ্লেস করেছেন বেসিক্যালি বেঙ্গলি প্রাইড, পপুলিজম, এইগুলা দিয়ে। এবং ইন্টারেস্টিংলি এই প্লেবুকটাই কিন্তু বিজেপি ইউজ করেছে, আইডেন্টিটি পলিটিক্সটাই, যে এই বেঙ্গলি প্রাইডের জায়গায় এটা হিন্দু প্রাইড হয়ে গিয়েছে, এবং এই পপুলিজমটাই কিন্তু ইউজ করেছে। এবং স্পেশালি ৩৬শে জুলাইয়ের বাংলাদেশের ঘটনার পরে বিভিন্ন ধরনের আমরা দেখেছি যে স্পেশালি পুরা ভারতের মধ্যে কলকাতার কেন্দ্রিক যে বাংলা ভাষাভাষী টিভি চ্যানেলগুলা, মানে তারা যে লেভেলে মিস ইনফরমেশন ছড়িয়েছে যে বাংলাদেশ জঙ্গি হয়ে গিয়েছে, বাংলাদেশে হিন্দু হত্যাযজ্ঞ চলছে, এই টাইপের একেবারে দু একটা তো ঘটনা ঘটেছে বাংলাদেশে ডেফিনেটলি। এই ঘটনাগুলোকে তিলকে তাল করা এবং এর বাইরেও অন্য মানে ইভেন ভারতের বিভিন্ন অঞ্চলের, আসামের ঘটনাগুলোকে বাংলাদেশের ঘটনা হিসাবে দেখানো, এইভাবে কিন্তু ফুয়েল করা হয়েছে যে বাংলাদেশে হিন্দুদেরকে একদম কেটে ছেটে সাফ করা হচ্ছে। এটাকে যদি কলকাতাতে হিন্দুরা কিংবা পশ্চিমবঙ্গে হিন্দুরা যদি এম্পাওয়ার্ড না হয়, তাহলে হিন্দুদের অস্তিত্ব টিকিয়ে রাখা মুশকিল হবে, এই টাইপের মানে এক্স্যাক্টলি মমতা ব্যানার্জির যে ইয়েটা ছিল, কি বলা যায়, যে প্লেবুকটা ছিল, ওটাকে কিন্তু শুভেন্দু ইউজ করেছে। এর বাইরে আমরা যদি দেখি যে এটা করতে গিয়ে আমরা আসামে ঘটনাগুলো দেখেছি, আসামেও বিজেপির উত্থান, তারপরে এখন পশ্চিম বাংলাতে এদের উত্থান, এবং এটার মূল যেই মানে ইমপ্লিকেশনটা আমরা দেখবো যে অনেক সময় যেটা হয় যে ইলেকশন রেটরিক আর গভর্নেন্স, এই দুইটার জায়গার মধ্যে কিন্তু পার্থক্য আছে। শুভেন্দু বাবু ইলেকশন ক্যাম্পেইনে কিংবা যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন না, একজন রাজনীতিক ছিলেন, তখন তার যে রেটরিক গুলা, তিনি যখন গভর্ন করবেন তখন কিন্তু আমরা তার একটা মাইল্ডার ভার্সন দেখবো। এটা ন্যাচারাল, যে সবসময় ডেফিনেটলি তার হয়তো ভিতর থেকে তিনি চাবেন অনেক কিছু করতে, কিন্তু পারিপার্শ্বিকতা এখনো পর্যন্ত ইন্ডিয়াতে সাবকন্টিনেন্টের মধ্যে বিচার বিভাগ স্টিল অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট অন্য যে কোনো দেশের তুলনায়। সুতরাং এই যে গার্ড রেলটা আছে, তার কারণে আমাদের মানে খুব বেশি ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ আমি দেখছি না। যে শুভেন্দু বাবু উনি যে রেটরিক গুলায় নির্বাচনের আগে করেছেন, তিনি ইচ্ছা করলেই বাংলাদেশে পুশিং তিনি করতে পারবেন না। এটার জন্য মানে এটা মানে হয়তো খুব এক্সট্রিম কেসেসে আমরা কিছু ঘটনা দেখতে পারবো, কিন্তু জেনারেলি ইট হ্যাজ টু বি কনসিস্টেন্ট উইথ ওভারঅল ইন্ডিয়াস ফরেন পলিসি। এখন ইন্ডিয়া বাংলাদেশের সাথে এই বর্ডার কেন্দ্রিক ঝামেলার মধ্যে যেতে চায় কিনা, কারণ রাজ্যর কিছু অটোনমি আছে, কিন্তু ওয়েন ইট ম্যাটার্স উইথ দ্য ওভারঅল ফরেন পলিসি অনেক কিছুই কিন্তু সীমাবদ্ধ থাকে। সো আমার মনে হয় যে ইট উইল বি এ গুড কেস স্টাডি, যে এবং আমরা এর আগেও দেখেছি যে অনেক মানে প্রান্তিক ব্যক্তিরা ক্ষমতায় যাওয়ার পরে দে সোবার আপ। সো শুভেন্দু বাবুর ক্ষেত্রেও এটাই হয়তো মঙ্গলজনক হবে। সো টাইম উইল টেল। গুড, ইন্টারেস্টিং। একটা কথা বলি, আপনি বলেছেন প্রান্তিক লোকরা অনেক সময় খুব কট্টরপন্থী হলেও পরে ক্ষমতায় গিয়ে শুধরায়। আমার কেন জানি সেটা মনে হয় না।
পিপল মানে আমি শুধরানোর কথা বলছি না, যে অনেক কিছুই করতে পারে না, কারণ দেয়ার আর সাম গার্ড রেলস। গার্ডরেলস তাদের যে রেটরিক তো চিপ, যে কেউ যে কোনো কথা বলতে পারে, কোনো এটার জন্য কথার জন্য তো ট্যাক্স দিতে হয় না, ভেরি গুড কিন্তু যখন এক্সিকিউশনে যেতে হয় হ্যাঁ তখন অনেক কারণেই সেই এক্সিকিউশন গুলা করাটা হয়তো হয় না, সম্ভবপর হয়ে কারণ ওঠে না। রিয়েলাইজ করে যে সো ইউ আর বেটার অফ নট ডুইং ইট। কারেক্ট, আমি আসছি এই বিষয়ে, কারণ গণতন্ত্রের একটি বড় জিনিস হচ্ছে গার্ড রেল, যেটি গণতন্ত্রকে রক্ষা করে, শাসনতন্ত্রকে রক্ষা করে, জনগণকে রক্ষা করে, এটি যাতে ক্ষমতার কেন্দ্রে না হয়। ওকে, হাসান ফেরদৌস, যাবো আপনার কাছে। আমরা শুনলাম, আমরা সবাই জানি, অ্যাটলিস্ট আমি জানি, বিজেপির হাত রক্তে রঞ্জিত। দে আর মার্ডারার্স, দে আর লুনাটিক্স অ্যান্ড ফেনারিক্স, এবং তাদের যে রাজনীতি সেটা একতরফা, একদিকে হিন্দুত্ব একটি ব্যাপার তাদের মাথায় আছে আজকে থেকে নয়, সেই ব্রিটিশ আমল থেকেই। এই অনেকগুলো কারণে অনেকেই মনে করেন যে এই যে মেজর পলিটিক্যাল শিফট ওয়েস্ট বেঙ্গলে এখন হলো, এটার ইম্প্যাক্টই বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনশিপে আগামী কিছুদিন বা কামিং ইয়ার্সে কেমন হবে সেটি নিয়ে অনেকেই শঙ্কিত। আমি আপনার কাছে শুনতে চাই। আমি ভাই, পশ্চিমবাংলা ভারতের একটা রাজ্য মাত্র, তা তো বটেই। একটা অঙ্গরাজ্য, কেমন? ফলে ভারতের রাজনীতি, ভারতের ফরেন পলিসি একটা রাজ্যের সিদ্ধান্ত দ্বারা নিশ্চিত হয় না, কেমন? That is Determine true, হয় না। কিন্তু একটি কথা আমি একটু শুনে, সবচেয়ে বেশি পুশিনের চেষ্টা সেখান থেকে বাংলাদেশের সংলগ্ন তো বর্ডার, এখান থেকে করা হয়। আসাম একদিকে পশ্চিমবঙ্গ, তো এটা কিন্তু মনে রাখতে হবে। পশ্চিমবাংলা থেকেও বেশি লোক পোষণ করা হয়েছে আসাম থেকে। আমি সে কথা যাচ্ছি না আমরা। ঠিক আছে, আমি বলার চেষ্টা করছি যে এই একটা নির্বাচনের ভেতর দিয়ে বাংলাদেশ ভারতের সম্পর্ক নির্ধারিত হবে না, তবে সিগনিফিকেন্ট পশ্চিমবাংলা আমাদের নিকটতম প্রতিনিধি, সবচেয়ে বড় বর্ডার পশ্চিমবাংলার সাথে। আমাদের সাথে তাদের সম্পর্ক শুধুমাত্র রাজনৈতিক বা বাণিজ্যিক নয়, বহু মানে মাল্টি ডাইমেনশনাল আমাদের সম্পর্ক। এবং পশ্চিমবাংলার এই মমতা ব্যানার্জির কারণেই কিন্তু তিস্তা পানি চুক্তিটি হয়নি। এই চুক্তি তৈরি হয়েছিল, ভারতীয় প্রধানমন্ত্রী তৈরি ছিলেন আসবার জন্য, এই চুক্তি স্বাক্ষর করবার জন্য ঢাকায় এসে মমতা ব্যানার্জির ভিটোর কারণে, মমতা ব্যানার্জি মুখে বলেছিলেন যে আই হ্যাভ রাইট টু ভিটো অন দিস ইস্যু, এই চুক্তি স্বাক্ষরিত হয়নি। মমতা ব্যানার্জি আর নেই, বড় একটা বাধা চলে গেল। ফলে আমরা ধরে নিতে পারি যে এই চুক্তিটি রিভাইভড হতে পারে, তবে একটা বড় গেরো আছে। গেরোটা কি জানেন? আমরা দীর্ঘদিন থেকে চাইছি তিস্তা বাঁধ প্রকল্প বাস্তবায়ন করবার জন্য। প্রথমে ভারতের কাছে গেছি আমরা, গরিবসে করেছে ভারত, আমরা গেছি চীনের কাছে। এখন চীন আগ্রহ প্রকাশ করেছে, এখনো করছে, তারা ইনভেস্ট করতে, এখানে কাজ করতে আমাদের সাথে, কিন্তু ব্যাপারটাকে ভারত ভালোভাবে নেবে না। প্রথমে যে আমরা ভেবেছিলাম ভারত এটা ওকে করবে, আমার ধারণা যে সর্বশেষ যে আমি ভাইব পাচ্ছি ভারত থেকে, তা হচ্ছে যে ভারত এটাকে ওয়েলকাম করবে না। তার প্রমাণ দিচ্ছি আপনাকে আমি। কথা হচ্ছিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তার প্রথম সফরটা করবেন ভারতে, এভাবেই কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যে আলোচনা হয়েছিল তাতে বোঝা যাচ্ছিল যে তারেক রহমান সাহেব ভারতে প্রথমে যাবেন। কিন্তু এখন ভারত থেকে বলা হচ্ছে তারা তৈরি নয় এখনো, তারা আরো ব্যাপারটাকে স্টাডি করতে চায়। তার মানে আরো কি, যে দুই দেশের সম্পর্কে কিছু অলিখিত অথবা আনসিন, অদৃশ্য টেনশন কাজ করছে, কেমন? ইন্টারেস্টিংলি মিনওয়াইল এই শুভেন্দু অধিকারী, যিনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন, তিনি ওপেনলি বলেছেন শেখ হাসিনাকে তিনি চান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ওয়েলকাম ব্যাক করা হোক। তিনি টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে বলছেন শেখ হাসিনাকে শাহজালাল কি বলে আমাদের এয়ারপোর্ট দিয়ে ওয়েলকাম ব্যাক করতে হবে, এবং শেখ হাসিনা নিজে কিন্তু খুব উচ্ছ্বসিত ভাবে শুভেন্দুকে কংগ্রেচুলেট করেছেন। ফলে একটা রিঙ্কল বলতে পারি আমরা আমাদের সম্পর্কে হবে এই হাসিনার কারণে। হাসিনা ভারতে আছেন অতিথি হিসেবে, আমরা চাই হাসিনা ফেরত আসুক অ্যাজ এ ওয়ার ক্রিমিনাল এবং মিউজিক ফেস করুক। সেখানে পশ্চিমবাংলার সরকার একটা শর্ত দিয়ে বসছে যে তারা হাসিনাকে দেখতে চায় অ্যাজ আওয়ার নেক্সট প্রাইম মিনিস্টার। দিস থিংস, এই ব্যাপারগুলি আমাদের ব্যাপারটাকে কমপ্লিকেট করে ফেলছে। তবে আমার বিশ্বাস যে এগুলি শুধুমাত্র ওপেনিং স্যালভোস, এটা শেষ কথা নয়। এই খেলার মাত্র প্রথম দান তারা চালছে, এবং দান চালার মূল কারণ অ্যাডভান্টেজ গেইন করা। আমার মনে হয় না, আমার মনে হয় না সহজে আমরা এই দান খেলাতে আমরা হেরে যাব, আমার মনে হয় না।
আমি 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 আশাবাদী যে আমরা হারবো না, বাংলাদেশের জনগণ হারবে না, কারণ শুভেন্দু অধিকারী আর যেই অধিকারী সে হোক না কেন, তার মনে রাখতে হবে সে পশ্চিমবঙ্গে নির্বাচিত হয়েছে এবং সেখানেই তার মনোনিবেশ করা উচিত। বাংলাদেশের দিকে তার দেখার দরকার নেই। বাবা তুমি ওখানে থাকো, নাহলে তোমারও কিন্তু এই মমতা And ব্যানার্জির that's মতোই only a state. That's only a That's state, only a state. not a Yeah. country. রাইট। তার কোনো sovereignty নেই, তার কোনো আলাদা। আর আপনি একেবারে শুরুতে বলেছেন যে তারা যে বাংলাদেশি ওখানে যে ভোটার হয়েছে, এইগুলো অমূলক কথাবার্তা, এইগুলো প্রমাণ করে দেখাতে হবে। একজনকে ধরে আপনি 30 লক্ষ ভোটারকে পার্জ করে দিয়েছেন, আপনি 4%-এর কথা বলেছেন, 4 থেকে 5%-এর ব্যবধান, রাইট? তো 30 লক্ষ ভোটার উইল মেক দ্যাট ডিফারেন্স। হাবিব ভাই, এই আমরা আসামে শুনছি গল্প আজ থেকে প্রায় 10 বছর ধরে। কারেক্ট। কত লোককে জানেন তারা আইডেন্টিফাই করেছে? কোটির উপর। মাত্র 2600 লোককে, মাত্র 2600 লোককে তারা আইডেন্টিফাই করতে পেরেছে যারা বাংলাদেশ এই থেকে কোটি এসেছে। কোটি মানুষের মধ্যে। অথচ গল্প শুনে আসছি আমরা কি, যে হাজার হাজার লোক বাংলাদেশ থেকে Right. আসছে, সংসার করছে, ব্যবসা বাণিজ্য করছে। নট অনলি দ্যাট, যখন খোঁজা গেল, আপনি আর আমি, আমার করা মনে হয় হলো 2600 লোক। আমার মনে হয় 6 মাস আগে, 5-6 মাস আগে আমি আর আপনি কোন একটি অনুষ্ঠানে কথা বলছিলাম। আপনি বলছিলেন যে, আমরা বলছিলাম যে এই ভারত থেকে বলা হচ্ছে যে এত বাংলাদেশি চলে এসেছে আসামে এবং পশ্চিমবঙ্গে যে তারা ভোটের মানচিত্রই পরিবর্তন করে দিতে পারে, এমন Correct. কথা আমরা শুনেছি, কিন্তু একেবারেই অমূলক, ফালতু কথাবার্তা। এখন আবার বলছে তারা রোহিঙ্গা, বলছে তারা। এখন আবার রোহিঙ্গা। তো রোহিঙ্গারা তো ভোট অধিকার ইন্টারেস্টিং রিয়ালিটি হলো এখানে যে কিছু তো লোকজন গিয়েছে, তারা হলো আওয়ামী লীগের দাগী লোকজন। ও আচ্ছা, হ্যাঁ, কিন্তু তারা তো ভোট দিতে পারবে বলে মনে হয় না। তারা তো ভোট আমার দিতে পারবে না, বরং তারা হ্যাঁ, মানে এই মানে ডেফিনেটলি কিছু ইলিগাল লোকজন আছে এবং পাবলিকলি তো আচ্ছা। তারা ওখানে বসে প্রেস কনফারেন্স করছে, নাকিবুর রহমান, আপনাকে তারা বলি, অ্যাসাইলামও অ্যাপ্লাই করেছে বলে জানি না, তারা তো অবৈধভাবেই আছে 1.5 বছর। কিছু আমিলিয়ার আছেন, তাদের নাকি ওখানকার ওই যে রেশন কার্ড সেটা আছে, ভোট অধিকার আছে। আর একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে জি, ভারত সরকার নতুন আইন করেছে যে বাংলাদেশ থেকে, আফগানিস্তান থেকে, পাকিস্তান থেকে যে কোনো হিন্দু ইয়েস, যদি ক্রস করে ভারতে আসে, হ্যাঁ, তাকে হ্যাঁ, নাগরিকত্ব কিন্তু গ্র্যান্ট করা হিন্দু হবে। হতে হবে আপনাকে, হিন্দু হতে, অন্য কোনো ধর্মের না। অন্য কোনো ফলে ধর্ম না। প্রচুর লোক হয়তো যদি যেও থাকে, হুম, যারা গেছে কোয়াইট লাইকলি তারা হিন্দু। রাইট। আমি এটা মানি, অনেকে গিয়েছেন হিন্দু ধর্মাবলম্বী, এটা আমরা জানি, অনেকে গিয়েছেন এবং ইটস ওকে, দ্যাটস ফাইন, দ্যাটস দেয়ার প্রবলেম এন্ড দেয়ার প্রবলেম। বাট আমি এখন নাকিবুর রহমান আপনার কাছে আছি, এই যে ইন্ডিয়ার যে বিজেপি, তারা একটি কেন্দ্রীভূত ক্ষমতায় পরিণত হচ্ছেন এবং দে আর ওয়ান ডমিনেন্ট পলিটিক্যাল ফোর্স রাইট নাও। তো এই যে ইন্ডিয়া সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ হিসাবে পরিচিত, হোয়াট ইজ দ্য ফিউচার অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি? না, এখন বিষয়গুলো হলো যে ভাই, যে আইরনি হলো আমাদের আমরা যদি নিজেদের সাথে কম্পেয়ার করি যে ইন্ডিয়াতে কে নির্বাচিত হলো না, এটা আমার পছন্দ অপছন্দ হতেই পারে। আমি পছন্দ করতে পারি, আমি অপছন্দ করতে পারি, কিন্তু আমরা কিন্তু এই গণতান্ত্রিক অধিকার যে ভারতের লোকজন এক্সারসাইজ করতে পারছে, এটার কিন্তু ব্যতয় আমরা এখনো পর্যন্ত দেখিনি। গভর্নেন্সের উইকনেস থাকতে পারে, মানে মানবাধিকার লঙ্ঘন হতে পারে, কিন্তু মানুষ কিন্তু নির্দিষ্ট সময় পর পর তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। এটার একটা ব্যতয় আমরা দক্ষিণ এশিয়ার অন্য সবগুলা দেশের মধ্যেই দেখেছি, যে কন্টিনিউইটিটা নেই। সো এই কারণে আমি ভারতের জনগণকে সাধুবাদ জানাই যে নো ম্যাটার হোয়াট, তারা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবং এখানে খুব ইন্টারেস্টিং বিষয় হলো যে আমরা যদি ভোটের পরিসংখ্যানটা দেখি, যে অবশ্যই রাজ্যসভায় পশ্চিমবঙ্গে বিজেপি প্রায় 46% মতো, কারেক্ট মি ইফ আই এম রং, কাছাকাছি পেয়েছে। কিন্তু আমরা যদি নেশন ওয়াইড দেখি, বিজেপির ভোটের পার্সেন্টেজটা কিন্তু এরকম 30 থেকে 31, 32 এরকম। এটার একটা কারণ হলো যে এই গার্ড রেলের কথা আমরা বারবার বলি, যে ভারতে কিন্তু একটা গার্ড রেল হলো যে রিজিয়নাল গভর্নমেন্ট। আপনার ইভেন কেন্দ্রে দিল্লিতে আমজনতা পার্টি, আগারওয়াল, কেজি আগারওয়ালের পার্টি, তারা ক্ষমতায়, ছোট্ট মানে ফেডারেল ইয়েতে। তারপরে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস, এটা একটা রিজিয়নাল পার্টি। তারপরে আপনার অন্য কয়েকটা রিজিয়নে কিন্তু এরকম রিজিয়নাল পার্টি আছে, তারা সেখানে ডমিনেট করে। কিন্তু আমরা যেটা দেখছি যে কেন্দ্রীয়ভাবে ভারতীয় কংগ্রেস, মানে সত্যি কথা বলতে রাহুল গান্ধীর নেতৃত্বে
এবং প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে তারা কিন্তু জনগণের সাথে কানেক্ট করতে পারছে না কোনো কারণে। সো একদিকে বিজেপি যে রিজিওনাল মানে কাউন্টার ব্যালেন্স গুলো ছিল সেটাকে খুব টার্গেটেড ওয়েতেই ডিসমেন্টেল করছে, আর একদিকে প্রধান যেই রাজনৈতিক দল যাদের সাথে, কারণ তৃণমূল কংগ্রেসের সাথে কিন্তু কেন্দ্রীয়ভাবে বিজেপির কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, এটা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গে, কারণ তৃণমূল কংগ্রেস অন্য রাজ্যে ম্যাটার করে না। কিন্তু কংগ্রেসের একেবারে মানে অনেকটা কি বলবো যে আপনার মানে দে আর নট পুটিং আপ এ ফাইট, এটা হলো দুঃখজনক। সো পশ্চিমবঙ্গের এই ঘটনাটার কারণে, এই সাফল্যের কারণে অনেকেই মনে করছেন যে বিজেপির যে কন্ট্রোলটা ভারতীয় রাজনীতির উপরে এটা সুদৃঢ় হলো এবং এটা আরো দীর্ঘস্থায়ী হলো, এবং যে কোনো সময় যদিও 2/3 মেজরিটির মতো একটা মেজরিটি তারা পায়নি, তারা কি বলা যায় যে ওভারওয়েলমিংলি 50%-এর উপরে ভোট পায়নি, কিন্তু ভারতের বাস্তবতায় তারা প্রিটি মাচ মানে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। এবং যেটা হয় যে এর আগে অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার আগেই তাদের দ্বারা বিভিন্ন জায়গায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে। মাইনরিটি শুধু মুসলমানরা না, দলিত সম্প্রদায় এবং ক্যাথলিকরাও কিন্তু তাদের দ্বারা নির্যাতিত হয়েছে। সো এটার মাত্রা হয়তো ভবিষ্যতে আরো বাড়তে পারে এবং অ্যাবসলিউট পাওয়ার, অ্যাবসলিউট করাপশনের ইনভাইটেশন দেয়, কোনো চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে না। গার্ড রেল গুলা যেগুলো আমরা দেখছি যে ভারতের বিচার বিভাগ যেটা মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকতো, সেটা কম্প্রোমাইজ হবে কিনা এগুলা দেখার বিষয়। কিন্তু এনি টাইম উই সি যে কেউ ইনএভিটেবলি খুব পাওয়ারফুল হয়ে যাচ্ছে, আমরা মনে করি যে আর কোনো তাদের মানে চেক অ্যান্ড ব্যালেন্সের কোনো উপায় নেই। Sometimes nature has its own way of dealing with it. কয়েকটা জিনিস পরিষ্কার করি। আমি যে গণতন্ত্র, ভারতের গণতন্ত্র হুমকির মুখে কি আছে কিনা বোঝার জন্য কতগুলা মানে এলিমেন্টস আছে। যেমন আমরা জানি সুপ্রিম কোর্ট এখন বিজেপির পকেটে, আমরা জানি মিডিয়া বিজেপির পক্ষে, বিজেপির যারা চামচামি করছে মোদির তারাই সব কিন্তু পাওয়ার আছেন। আমরা জানি ভোটার পার্জ, এই ওয়েস্ট বেঙ্গলের ইলেকশন আমরা দেখলাম, এটি একটি সত্য ঘটনা, যেগুলো আসলে গণতন্ত্রের ভিত তৈরি করে দেয়। এই সমস্তই যখন একটি করে এলিমেন্ট আপনি বসাবেন, তখন কিন্তু গণতন্ত্র ইটসেলফ হুমকির মুখে। সেটি ছিল আসল, সেটি কি আপনি দেখছেন কিনা? হ্যাঁ, সেটা তো আস্তে আস্তে যাচ্ছে মানে, এবং মানে আপনি যদি দেখেন পৃথিবীতে বড় বড় একনায়করা কিন্তু গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়েই একনায়ক হয়েছেন। হিটলার ওয়াজ এ ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড মানে হেড অফ দ্য গভর্নমেন্ট। পাওয়ার ফর 4 years only. So give me absolute power for 4 years. হ্যাঁ, মানে গণতন্ত্র ইজ নট অ্যাবসলিউট, গণতন্ত্র ইজ ওয়ান এলিমেন্ট অফ এফেক্টিভ গভর্নেন্স। সো যে দিকে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা দেখছি যে ভারতে এটা ডেফিনেটলি আশঙ্কার তো কারণ আছেই যে মানে ইজ ইন্ডিয়া লিভিং আপ টু ইটস মানে লার্জেস্ট ডেমোক্রেসি স্ট্যাটাস, সো that is going to be put to test. It's a wait and see thing. আমি একটু অ্যাড করি এখানে ভাই, অবশ্যই খুব দ্রুততা হচ্ছে যে বিজেপি জিতেছে ভারতের 28টা রাজ্যের থেকে মধ্যে প্রায় 22টার মধ্যে এই মুহূর্তে বিজেপি একা অথবা কোয়ালিশন করে রাজ চালাচ্ছে, মানে অলমোস্ট আনরাইভালড। এই ঘটনা 50 দশকে যখন নেহরু ছিলেন বা 70 দশকে প্রথম দিকে যখন মিসেস গান্ধী ছিলেন, অল্প সময়ের ঘটনা ঘটেছে। আদারওয়াইজ কখনো কিন্তু এই পরিমাণ টোটাল ডমিনেন্স ভারতে চিরকালই রিজনাল পার্টিগুলি রিজনালি কিন্তু খুব ভাইব্রেন্ট ছিল। দ্যাট ইজ প্রেটি মাচ গন। কিন্তু দোষটা কিন্তু বিজেপির নয়। বিজেপি যদি জেতে, ইউ ক্যান ব্লেম বিজেপি ফর উইনিং। যেভাবে আপনি ট্রাম্পকে ব্লেম করতে পারেন না ফর উইনিং দ্য ইলেকশনস, কারণ দ্য অপোজিশন ইজ ভেরি উইক। আমাদের এখানে কি ঘটছে? সেম থিং। একটু আগে নাকিবুর রহমান যেরকম বললেন যে কংগ্রেস কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারছে না, প্রতিরোধী করছে। জাস্ট লাইক ডেমোক্রেসি। এখন এই মুহূর্তে যখন ডোনাল্ড ট্রাম্প সাহেব এতটা অজনপ্রিয়, হ্যাঁ, মাইনাস এন্ড ডেমোক্রেটস আর সাকিং থাম্বস, তাদের অ্যাপ্রুভাল কি জানেন? মাত্র +6 তাদের অ্যাপ্রুভাল। অফ কোর্স, হুইচ ইজ আ শেম। এখন এই চূড়ান্ত দুঃসময়ে তারা মাত্র +6 এ তারা এই মুহূর্তে আছে। ফলে ওইটাই মূল কথা। ওটাই মূল কথা। That's true. মনে আছে আপনার রেগান সাহেবের সময়, রেগান won 48 states. So you can't blame Reagan for winning 48 except states. Minnesota and Hawaii, তাই না? দুইটা most probably, if I'm not wrong. Yeah, I agree. Minnesota এবং হাওয়াই ছাড়া বাকি সবগুলা। It's the same thing. 48 states out of 50.
Okay. And no, I think the first time was 49 out of 50. Second time was 48 out of 50. তার মানে বিজেপির ডেমোক্রেটিক হ্যাঁ। ইলেকশনিং মেশিনারিটা Right. কতটা Right. স্ট্রং। Same. You can't fault BJP for winning. No, nobody should. And okay, interesting thing. আপনি 80 আর 84 সালের কথা বলছেন, রেগানের সময়ের, ওকে, দুটো ইলেকশন পর এবং ল্যান্ডস্লাইড বলে আসলে ভুল বলা হবে, মানে আরো কোনো It was a slaughter. এরকম একটা কিছু। দ্যাট ইজ ট্রু। এবং বিজেপি সেদিকে যাচ্ছে, এবং তার জন্য বিজেপিকে আপনি দোষ দিতে পারেন না। বাট আমি যেটা বলতে চাচ্ছিলাম, উই নো হোয়াট হ্যাপেন আফটার রেগান। We know what happened after Reagan. And that's the start. That's the end of the start of everything. Anyway. এটা আমাদের জন্য খুব ভয়ের কথা হয়। অবশ্যই। চট করে বলি আমি, যদি ভারতে একটি উগ্র সাম্প্রদায়িক সরকার ক্ষমতায় বসে এবং আসন গেড়ে বসে, তার প্রভাব কিন্তু তার প্রতিবেশী দেশগুলোতে পড়বে, পড়তে বাধ্য। আপনাকে বলি, যদি না, এটি আমাদের বিগেস্ট ফিয়ার। এত বসে আছেন, they are in power. এবং আমরা কিন্তু আজকে যে ইউকেতে যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনে সেখানে নাইজেল ফারাজের যে উত্থান দেখলাম, এটাও কিন্তু খুবই ভীতিকর একটা জায়গা। সেখানে মেইনস্ট্রিম পলিটিক্যাল ফোর্সেস গুলি ফেল করছে, অ্যাজ এ রেজাল্ট এক্সট্রিম রাইটিস্টরা গেইন করছে at the expense of the mainstream. At the expense of the mainstream. Okay. হাসান ফেরদৌস, আপনার কাছে যাচ্ছি আমি একটু। আমরা বের হয়ে আসবো উপমহাদেশ থেকে, আমরা যাব, আমরা আস্তে আস্তে ক্রমাগতভাবে আমরা আসবো আমেরিকার দিকে। এখন আমরা মিডল ইস্টে যাচ্ছি। সো মিডল ইস্টে ইরান ইউএস কনফ্লিক্ট, আমি এখান থেকে শুরু করব। আমরা বেশ কিছু প্রশ্ন। একটি হচ্ছে যে আমরা এখন কোথায় আছি। আমরা জানি একটা এক পেজের একটা আন্ডারস্ট্যান্ডিং অফ মেমোরান্ডাম নিয়ে কথা হচ্ছে, সেখানে কি আছে আমরা এখনো পরিষ্কার না। বেশ কিছু জিনিস আমরা শুনছি, এটা আছে সেটা আছে, ইউরেনিয়াম আছে, স্যাংশন আছে, হরমুজ খুলে দেওয়ার অনেক ব্যাপার। কিন্তু রিসেন্ট রিপোর্ট বলছে যে দুপক্ষই কিন্তু একজন আরেকজনকে আক্রমণ করছে এই হরমুজ প্রণালীতে। এটি সিগন্যালিং এ ব্রেকডাউন এই প্রপোজ সিজ ফায়ার অনেকে হবে কিনা, এটা কোথায় যাচ্ছি আমরা, আপনি যদি আমাদের একটু বিস্তারিত জানান। সময় আমরা কম জানি, খুব সংক্ষেপে বলি আপনাকে আমি। হাই ভাই, দুপক্ষই চায় একটা সিজ ফায়ার, এতে কোনো সন্দেহ নেই, এবং দুপক্ষই পশ্চারিং করছে, ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ গেইন করবার জন্য সকল রকম প্রক্রিয়া তার অনুসরণ করছে। কিরকম? মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর কাছে তাদের প্রায় 50,000 সৈন্য তারা বসিয়ে রেখেছে, জাহাজ আসতে দেবে না, ঢুকতে দেবে না। ইরান বলছে তাদের প্রণালী দিয়ে যদি কেউ যায় তাদের সম্মতি নিয়ে যেতে হবে, ট্যাক্স পে করতে হবে। দুই পক্ষই চেষ্টা করছে তাদের শক্তিটা প্রয়োগ করতে, যাতে করে আলোচনার টেবিলে ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ তারা গেইন করতে পারে। আলোচনা হচ্ছে কি নিয়ে? আপনি বললেন এক পাতার এমওইউ তৈরি করা হয়েছে, আমেরিকা পাঠিয়েছে, রিভিউ করছে, প্রবলেম আজকে যে কোনো সময় আমরা উত্তর পাবো ইরানের কাছ থেকে। মূল ফোকাসটা কি? আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেব চাইছেন একটা জিনিস শুধুমাত্র, জাস্ট ওয়ান সিঙ্গল কনসেশন চাচ্ছেন তিনি, যে চুক্তি হয়েছিল ইরানের সাথে ওবামার, তার চেয়ে বেটার চুক্তি আমি করতে পারি। লোকে যেন না বলতে পারে তুমি যুদ্ধ কেন গেছো, তোমার তো আগে এই চুক্তিটা অনেক বেটার ছিল। ফলে তারা কি চাইছে? তারা চাইছে যে ইরান আর তাদের ইউরেনিয়াম এনরিচমেন্ট করতে পারবে না, তারা কমিট করবে তারা পারমাণবিক অস্ত্র বানাবে না। এবং যেই এনরিচড ইউরেনিয়াম আছে, কেমন প্রায় 950 অলমোস্ট 1000 কিলোগ্রাম, সেটা হয় আমেরিকাকে পাঠিয়ে দিতে হবে অথবা থার্ড কোনো কান্ট্রিতে পাঠাতে হবে। বটম লাইন হচ্ছে যে এমন একটা চুক্তি তিনি করতে চান যে চুক্তিটা ওবামার চুক্তির চেয়ে বেটার হবে। কেমন? ইরান কি চাইছে? ভেরি সিম্পল। ইরান বলছে, এক নম্বর, আমার সিকিউরিটি, আমার নিরাপত্তা, বারবার তুমি আমাকে আক্রমণ করতে পারবে না। আমি চুক্তি করলাম, আগামীকাল তুমি বা ইসরায়েল আবার আক্রমণ করলো, গ্যারান্টি কোথায় আমার? এটা এক নম্বর। স্যাংশনস লিফট করতে হবে। এই যে আমার কত অলমোস্ট 50 ইয়ার্স ধরে একের পর এক স্যাংশন দিয়েছে এবং আমার টাকা পয়সা সম্পদ বিলিয়নস অফ ডলার আটকে আছে, আমাকে লিফট করতে। কেমন? আর হরমুজ প্রণালী তারা বলছে তারা খুলে দেবে, কিন্তু হরমুজটা তাদের সভরেন টেরিটরি, এই তারা স্বীকৃতি চায়। তারা ট্যাক্স পে হয়তো করবে না, কেমন, কিন্তু হরমুজটা যে আমার এলাকার মধ্যে পড়ে, আমার টেরিটোরিয়াল ওয়াটারের মধ্যে পড়ে, আই ওয়ান্ট দ্যাট গ্যারান্টি। বলে এই 2-3 ইস্যু নিয়ে এখন চলছে টানাটানি। এখন যেটা ঘটবে, আমি যেটা বললাম, আজকের মধ্যে হয়তো জবাব পাবো আমরা। এই জবাবের ভিত্তিতে প্রস্তাব করা হচ্ছে 30 দিনের একটা সিজ ফায়ার। এই 30 দিন যুদ্ধ হবে না, হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। মার্কিন যুক্তরাষ্ট্র তার
ব্লকেট তুলে নেবে, স্যাংশন লিফট করা শুরু করবে, এবং ৩১ দিনের মধ্যে আমরা আমাদের পরবর্তী আলোচনা, আমাদের সিজফায়ার নিয়ে আলোচনা করা শুরু করবো এবং একটা লঙ্গার টার্ম চুক্তিতে পৌঁছবো। জি, আই সি গুড সাইন্স। আমি অনেস্টলি বলি, আমি আমার মনে হচ্ছে যে যেহেতু দুই পক্ষই শান্তি চায়, দুই পক্ষই চায়, মানে কারো পক্ষই কিন্তু এই যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব নয়, আমেরিকারও নয়, ইরানেরও নয়। ইরানের অ্যাডভান্টেজটা কোথায়? ইরান পেইন সহ্য করার ক্ষমতা অনেক বেশি। ওকে, সেই শক্তি ড্রাম সাহেবের নেই। সেই শক্তি, হ্যাঁ। এবং আমি আসলে আসবো আপনার কাছে, কারণ আপনি একটি লেখা লিখেছেন, আমি পড়েছিলাম। আমার মনে হয় এটি একটু আলোচনা করা দরকার আছে। আমি আসছি সেই ক্ষেত্রে একটু পর। নকিবুর রহমান, এই যুদ্ধে দেয়ার আর উইনার্স অ্যান্ড দেয়ার আর লুজার্স। সামগ্রিকভাবে বিশ্বব্যাপী সাধারণ মানুষ হলো লুজার। যারা প্রান্তিক মানুষ আছেন, ডেভেলপড কান্ট্রিজ, আন্ডার ডেভেলপড কান্ট্রিজ, দে আর দ্য বিগেস্ট লুজার। এটি অনস্বীকার্য। রিজনালি আমরা দেখছি যে ইসরায়েল চায় না কোনোভাবে এই যুদ্ধটা বন্ধ হোক। তারা চায় যেটা কোনোভাবে যদি আবার শুরু করে দেওয়া যায়, যার জন্য তারা লেবাননে আক্রমণ বন্ধ করেনি, গাজায় এখনো তারা আক্রমণ করছেন। তাদের সহযোগী হিসেবে আছেন ইউএই। ইউএই শুধু ডিফেন্স প্যাক্ট নাই আমেরিকার সাথে, তারা ইসরায়েলি সৈন্য ওখানে নামিয়েছেন, যেখান থেকে তারা অপারেশন করেছে ইরানের বিরুদ্ধে বা অথবা তাদের জন্য। ওকে, আয়রন ডোম, ডোন্ট ফরগেট আয়রন ডোম। কারেক্ট, থ্যাংক ইউ। অ্যান্ড দেন আমরা জানি সম্প্রতি ওপেক থেকে তারা বের হয়ে এসেছেন। এটা সৌদি আরবকে সাহায্য করার ব্যাপার। আমরা জানতে পারলাম গতকালকে যে সৌদি আরব এবং কুয়েত বলেছে আমেরিকা কোনোভাবেই তাদের ভূখণ্ড ব্যবহার করতে পারবে না ইরান আক্রমণের জন্য। এয়ারস্পেস। এবং ইরান আরেকটি ব্যাপার করেছে, ইউএইতে সবচেয়ে ব্যাপক হামলা করেছে ইউএইতে। আমরা শুনছি কুয়েত আর সৌদি আরব এই দুটি অংশ তারা এয়ার স্পেস ব্যবহার করতে দেবে না আমেরিকাকে। এই ইউটার্নের কারণটা কি সেটি আমি জানতে চাবো আপনার কাছে। ইউএই যে বের হয়ে আসলো, সেটিতে ইউএই মানে এখন মুখোশ উন্মোচিত হয়ে গেছে। দে আর দ্য ওয়ান হু অ্যাকচুয়ালি ইনস্টিগেটেড ওয়ার ইন ইয়েমেন অ্যান্ড সুদান অ্যান্ড লিবিয়া, উই নো দ্যাট অল দিস থিংস। এই যে মানে ইউএইর যে দুবাই এবং এই যে ট্যুরিজম সব ভেঙে পড়েছে, ওয়াই ডু ইউ থিঙ্ক সৌদি আরব অ্যান্ড কুয়েতের ইউটার্ন, সেটি একটু শুনে নেওয়া দরকার। সো প্রথমে শুরু করি, আপনি যেটা বললেন যে যুদ্ধের লাভ লোকসান কার। পৃথিবীতে যত যুদ্ধ হয়, এই যুদ্ধগুলাতে আলটিমেটলি যে কোনো যুদ্ধ শুরু হয় একটা সমস্যা সমাধানের জন্য, কিন্তু যুদ্ধ শেষ হলে আরো 100টা সমস্যা তৈরি হয়। এটা রিয়ালিটি। এবং যুদ্ধে একেবারে স্পেসিফিক যুদ্ধের সরঞ্জাম যারা তৈরি করে এবং এই যুদ্ধের মিলিটারি যেই ইনস্টলমেন্ট, তারা ছাড়া অন্য কেউ কিন্তু লাভবান হয় না, সবাই ক্ষতিগ্রস্ত হয়। এবং এই ইরান যুদ্ধে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে সারা বিশ্ব, লাভবান হচ্ছে যারা অস্ত্র তৈরি করে এবং এই যুদ্ধের অর্থনীতির মাধ্যমে লাভবান হয়। তারা ছাড়া এভরিওয়ান ইজ এ লুজার। এখন আমরা যদি ইউএইর দিকটাতে দেখি, যে ইউএইর এই গভর্নমেন্টটা মানে ইটস এ শেল। এটার পিছনে এবং এটার মানে মাস্টার অফ পাপেট কারা, এটা আস্তে আস্তে করে কিন্তু বিশ্বের মানুষ জানছে। একটা সময় মধ্যপ্রাচ্যে কয়েকটা বলয় ছিল যে আরব ভার্সেস অনারব। আমরা যদি সেই অটোম্যান এম্পায়ারের থেকে দেখি যে ব্রিটিশ এবং ফ্রেঞ্চরা অটোম্যানের বিরুদ্ধে আরবদেরকে ঐক্যবদ্ধ করেছিল। তারপরে আরব ভার্সেস পার্সিয়া যেই একটা টেনশন, যে দীর্ঘদিন যেই ইরাক ইরান যুদ্ধ হচ্ছিল, সেখানে কিন্তু সব আরব দেশগুলা ইরানের বিপক্ষে ছিল। তারপরে আবার যখন একটা বলয় হলো, তখন কাতার এবং তুরস্ক একটা বলয় তৈরি হলো। অন দ্য আদার হ্যান্ড কুয়েত, সৌদি আরব এবং ইউএই আর একটা বলয়। আর ইরান তো ইরানের মতো করে আছে। ইরান সিরিয়া, ইয়েমেন, তারপরে ইরাক, এগুলা, তারপরে লেবাননের হিজবুল্লাহ, এদের উপরে আধিপত্য বিস্তার করছিল। কিন্তু আমরা রিসেন্টলি যেটা দেখছি যে সৌদি আরব এবং কুয়েতের সাথে ইউএইর যে ব্রেকটা, এটা খুবই সিগনিফিক্যান্ট। এবং এই যুদ্ধের পরে ইট ইজ গোয়িং টু রিশেপ দ্য এন্টায়ার ইউএস প্রমিসড প্রোটেকশন মেকানিজম। যে যখন ইরানে যুক্তরাষ্ট্র আক্রমণ করলো এবং রিটালিয়েশন হিসেবে কয়েকটা তেল ক্ষেত্রে আক্রমণ হলো, অনেকগুলা এই বিষয়গুলা নিয়ে হয়তো ভবিষ্যতে আমরা আরো জানবো। ইরান অনেকগুলা ক্ষেত্রে আক্রমণ করেছে কি করে না এটা ডিনাই করেছে,
কিন্তু ওটা আমরা যদি বাদও দিই, আমরা দেখবো যে এই যে আয়রন ডোম থেকে শুরু করে মিসাইল ডিফেন্স সিস্টেম, যেটাকে একেবারে আনপ্রেনেটেবল বলে বিক্রি করা হয়েছে, ইট ওয়াজ কম্প্রোমাইজড। মিসাইল ডিফেন্স সিস্টেমটা কিন্তু পুরোপুরি ভাবে কাজ করছে না, যার কারণে তেল ক্ষেত্রগুলোতে আক্রমণ করতে পেরেছে, মিসাইল ডিফেন্স কিন্তু হয়নি। সো এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় সেটা হলো যে মানে যখন বিভিন্নভাবে আক্রমণ হচ্ছে, তখন ইউএস হ্যাড টু মেক এ ডিসিশন যে কে প্রায়োরিটি। ইসরায়েল প্রায়োরিটি, ইউএই প্রায়োরিটি, কুয়েত প্রায়োরিটি, কাতার প্রায়োরিটি, নাকি সৌদি আরব প্রায়োরিটি। এই জায়গাটা কিন্তু ইট ওয়াজ টেস্টেড, এবং কাতার এবং সৌদি আরব কনক্লুড করে ফেলেছে যে দে আর নট প্রায়োরিটি। ইউএইও প্রায়োরিটি না, কিন্তু ইউএই এমন আষ্টে পৃষ্ঠে তাদের মাস্টার অফ পাপেট দ্বারা তারা আবদ্ধ যে দে আর নট এবল টু মেক এন ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন। সৌদি আরব এবং কাতার তারা তাদের বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমে আমেরিকার উপরের থেকে কিন্তু তাদের ডিপেন্ডেন্সটা কমিয়ে এনেছে অনেকটা। কাতারও কিন্তু এটা করেছে, এবং কাতারের সাথে দীর্ঘদিন তুরস্কের একটা সম্পর্ক ছিল, দে বিলং টু দ্য সেম পলিটিক্যাল ব্লক। কিন্তু ইউএই কে যদি আমরা দেখি যে ইউএইর উপরে, এবং মানে দ্য ওয়ে ইসরায়েল অপারেটস, যে খুব ছোট্ট একটা দেশ হলে পরেও, ইভেন আমরা দেখেছি যে যখন ইরানের একেবারে শীর্ষ পর্যায়ের সেনাপ্রধান থেকে শুরু করে যাদেরকে হত্যা করা হয়েছে, ইট ওয়াজ এর ইনসাইড জব। তাদের গোয়েন্দা মোসাদের অ্যাসেট ইরানের ভিতরে ছিল, এবং এখন আমরা যেটা জানছি যে ইরানের অ্যাসেট, ইসরায়েলের অ্যাসেট অন্য সব দেশের থেকে ইউএইর মধ্যে সবচেয়ে বেশি। এবং এখন আমরা যেটা দেখছি, দে আর বেসিকলি আর্নিং দেয়ার পেচেক। এই কারণে ইউএই তাদের এবং অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু আমরা যদি যুদ্ধের মানে আমরা টোটাল ডলার অ্যামাউন্টটা দেখি, ইউএই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এটা থেকে ইউএই পোস্ট ওয়ার বের হয়ে আসতে কতটুকু পারবে এটাও আমরা জানি না। সুতরাং এই কারণে মানে দে আর মেকিং প্রিটি মাচ একটা সুইসাইড প্যাক্টের মধ্যে উঠে গিয়েছে, যেটাকে বলা হয় যে বাঘের পিঠে উঠে আছে, এখন এখান থেকে নামলে পরে বাঘ খেয়ে ফেলবে, এরকম অবস্থা কিন্তু ইউএই। ওকে, উই উইল সি, টাইম উইল টেল। কারণ দুবাইয়ের যে ট্যুরিজম, ইটস গন। বড় বড় ফাইন্যান্সিয়াল কোম্পানিজ, দে আর গন। ডেটা সেন্টার্স, দে আর অ্যাটাকড। সো পাইপলাইন অলসো ইন ডেঞ্জার। সো ইয়া, আপনি সঠিক বলেছেন, দে আর ইন আ সিরিয়াস সিচুয়েশন। আমাদের সময় কম, আমি একটু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে। আমরা জানি, হাসান ফেরদৌস, যে আগামী সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প যাচ্ছেন চায়নাতে। আর এখন এই চায়নাতে আছেন আব্বাস আরাকচি, ফরেন মিনিস্টার অফ ইরান। এই যে চায়নার একটা গ্রোয়িং রোল আছে, এবং সম্প্রতি আমরা জানলাম যে আমেরিকা একটি স্যাংশন দিয়েছিল চায়নার উপর, বেশ কয়েকটি প্রতিষ্ঠানের উপর, ব্যাংক। চায়না সেটি মানতে বলেছে, আমরা এটি মান্য করব না। আপনি যদি এটিকে একটু আমাদেরকে বোঝান যে আরাকচি সেখানে ট্রাম্পের আগে যাওয়ার সিগনিফিকেন্সটা কি, ট্রাম্পের ওখানে যাওয়ার পরে কি কথা হতে পারে, রাইট? এবং এই যে চায়না যে স্যাংশনটাকে থেকে কোনো পাত্তাই দিল না, is this is going to become a growing trend? একটা জিনিস স্পষ্ট, যে চায়না এই যুদ্ধ থেকে অনেক বেনিফিট আদায় করে নিচ্ছে। তার বিগেস্ট বেনিফিট হচ্ছে কি, এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমান্বয়ে তাদের অক্ষমতা, দুর্বলতা এবং আইসোলেশন প্রমাণ করছে। পলিটিক্যালি অ্যান্ড ডিপ্লোম্যাটিক্যালি কমপ্লিটলি আইসোলেটেড শক্তি। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে, চীন সেখানে বলছে যে না, আমরা হচ্ছে আইনের রক্ষক। আপনি ভাবুন, চীন নিজেকে প্রজেক্ট করছে অ্যাজ এ প্রোটেক্টর অফ ইন্টারন্যাশনাল ল। এটা একটা দিক। 2 নম্বর, চীন এই যুদ্ধে দেখবেন একটা নিরপেক্ষ অবস্থান নিয়েছে সে। আমরা কি জানি, 2 বছর আগে সৌদি আরব এবং ইরান, তাদের মধ্যে দীর্ঘদিনের ঝগড়া ছিল। ঝগড়া মিটিয়েছে কে? এই চীন। এই যুদ্ধে চীন পেছন থেকে সাহায্য করছে কাকে? ইরানকে। সরাসরি নয়, কিন্তু পেছন থেকে সাহায্য করছে ইরানকে। কারণটা একটা বড় কারণ, ইরানের তেলের একটা বড় অংশ যায়। ইনফ্যাক্ট ইরানের অলমোস্ট 90% এই বেআইনি তেল কিনে নেয় চীন। তাদের মধ্যে একটা দীর্ঘদিনের গভীর বহুপাক্ষিক বহুমুখী সম্পর্ক রয়েছে। ঠিক এই সময় কি দেখতে পাচ্ছি আমরা, যে
মার্কিন যুক্তরাষ্ট্র যে ছিল এই মধ্যপ্রাচ্যের দেশগুলির গ্যারান্টার অফ সিকিউরিটি, হুম কমপ্লিটলি ফেল করেছে। এই যে 6টি দেশে আমার বেজ আছে, 6টি বেজই ধ্বংস হয়েছে বা প্রায় ধ্বংস হয়েছে। and none of them protected the Gulf countries. ইয়েস একটু আগে বললাম আমরা ইউএই হুম। গ্যাস ফিল্ড গেছে, 5 বছর লাগবে এটা রিপেয়ার করতে, অথচ সেখানে আমেরিকান বেজ আছে, ইসরায়েলি আয়রন ডোম আছে, কোনো কিছু কাজ হলো না। এই যে একটা ভ্যাকুয়াম তৈরি হলো, এই ভ্যাকুয়াম দিয়ে কিন্তু ইরান চীন ঢুকে পড়ছে, হুম। ঢুকে পড়ছে অ্যাজ দ্য ফাইনাল আরবিটার। রাজনৈতিক সম্পর্কের, কূটনৈতিক সম্পর্কের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী দেশ হিসেবে ইমার্জ করছে চীন। লক্ষ্য করে দেখবেন ট্রাম্প সাহেব যাচ্ছেন চীনে, চীন থেকে উনি আসছেন না, কিন্তু শি সাহেব চীন থেকে আসছেন না। এবং মজা কি, এই সফরটা রাখা ছিল ফেব্রুয়ারি মাসে, রাইট মার্চে শেষ পর্যন্ত আমরা পৌঁছালাম মে মাসে। এবং ট্রাম্প সাহেব কি যে বলতে পারবেন যে যুদ্ধ চলা অবস্থায় যে আমি শান্তির দূত হয়ে এসেছি? ফলে তার জন্য হিউজ এম্বারাসমেন্ট। ঠিক সে কারণেই কিন্তু এটা ভেরি ইম্পর্টেন্ট। রাইট তার জন্য খুব জরুরি হচ্ছে একটা চুক্তি করা, পিস, একটা যুদ্ধ বিরোধী চুক্তি করেন, যিনি বলতে পারেন লোক দ্য ওয়ার ইজ ওভার, ওয়ার ইজ ওভার। আই হ্যাভ কাম হিয়ার অ্যাজ অ্যান এমিসারি অফ পিস। কেমন? ফলে সেই কারণে যুদ্ধটা বন্ধ হওয়া তার জন্য খুব জরুরি। অন্যদিকে চীন মজা দেখছে, তার চোখের সামনে মার্কিন যুক্তরাষ্ট্র অপদস্থ হচ্ছে। দুদিন আগে জার্মানির চ্যান্সেলর কি বলেছে? ইউ আর বিং হিউমিলিয়েটেড বাই ইরান, তুমি অপদস্থ হচ্ছে, বেইজ্জতি হচ্ছে তোমার ইরানের হাতে। এবং এই বেইজ্জতির সবচেয়ে লাভ কার? চীনের। অফকোর্স অফকোর্স। আমি এই কথা মানে অনেকেই বলছেন, আপনিও জানেন যে এই যুদ্ধে আপনি বলেন চীন ইজ এমার্জিং অ্যাজ এ সুপার পাওয়ার, মাল্টি prong world, if you want to say. It's not unilateral anymore, multilateral. আবার রিজনাল multipolar, thank you, I was looking for the right word. এবং রিজনাল পাওয়ার হিসাবে কিন্তু ইরান নিজেকে দাঁড় করিয়েছে। অ্যাবসলিউটলি। এবং এই যে ব্যালেন্স অফ পাওয়ার, শিফট অফ ব্যালেন্স অফ পাওয়ার, আমরা আগামীতে পৃথিবী কিভাবে শেপ আপ হয় সেটা দেখার অপেক্ষায় থাকলাম। আজকে সময় শেষ হয়ে গেছে, সেই জন্য সুপ্রিম কোর্টের আমাদের যে বিপদ, আমেরিকাতে বসে আমাদের যে বিপদ, আমরা যে ভোট অধিকার হারাতে যাচ্ছি, এবং ডেমোক্রেটরা যে আঙ্গুল চুষছেন বসে বসে, চাক শুমার, ন্যান্সি পেলোসি, হাকিম জেফরি, দ্য ইডিয়েটস, ওকে, and then you have the superstar AOC. They're not doing anything. ওদিকে ট্রাম্প অ্যান্ড দ্য রিপাবলিকানস, তারা যেরকম ছক কষে বসেছিলেন প্রজেক্ট 2025, তার 50% তারা করে ফেলেছেন, যেটি আমাদের জন্য এবং আমাদের কারোর জন্য, গণতন্ত্রের জন্য ভালো সংবাদ নয়। আগামী সপ্তাহে সেটি আলোচনায় থাকবে। নাকিবুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব টাইট সময় আমাদেরকে সময় দিয়েছেন। আপনার ইউর really I really admire that. So good luck. দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। হাসান ফেরদৌস, দেখা হবে আপনার সাথে পরবর্তী অনুষ্ঠানে। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখলেন, আশা করি ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।